চারিদিকে এখন আপনারা দেখতে পাবেন পেঁয়াজ চাষ করার ব্যস্ততা শুরু হয়েছে। যেমন জমি চাষ করে শুকানোর কাজ চলছে, মানে বীজগুলো আপনার ছেটানো হবে, মানে বোনা হবে। আর অপরদিকে দেখুন যেখানে নার্সারি করা হবে, এই যে এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজগুলো বার হচ্ছে। কার্তিক মাসের ঠিক মাঝামাঝি সময়, এই সময় পেঁয়াজ চাষের সময় এসেছে। অনেক চাষি ভাই আপনারা পেঁয়াজ মাটিতে বীজ মানে বুনে দিয়েছেন। আবার অনেক চাষি ভাই আপনাদের জমি এখনো কিন্তু জলের নিচে। তো জলের নিচে এ কারণেই টানা কতগুলো বৃষ্টিপাত, মানে এবার অতিরিক্ত বর্ষা, তারপরে নিম্নচাপ চলছে। এই কারণে যে সমস্ত জমি জলের নিচে, সেখানে তো আমাদের এখন চারা তৈরি করতে হবে, মানে নার্সারি করতে হবে, যেটা এখানে আপনারা দেখছেন পাতাখোলা আমরা বলছি, বা নার্সারি, পেঁয়াজের নার্সারি। তো এই পেঁয়াজের নার্সারি আপনারা যদি এখন করেন, তাহলে চারাগুলো ধীরে ধীরে বড় হবে। ওইদিকে আপনার জমির জল শুকাবে, ভালো করে চাষ দিয়ে শুকিয়ে তারপরে আপনি জমিতে চারাটা রোপণ করবেন। এইবার বেশিরভাগ চাষি ভাই আপনারা কিন্তু পেঁয়াজ রোপণের দিকে যাবেন, কারণ জমি তৈরি করা এবার একটা কঠিন ব্যাপার। তো পেঁয়াজের চারা তৈরি করতে গেলে নার্সারিতে আমরা কি কি করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে চারা রেডি হওয়া পর্যন্ত ধাপে ধাপে আপনাদের সঙ্গে A to Z আলোচনা করব। কোন ফাঙ্গিসাইডটা দেবেন যাতে করে চারাগুলো সুস্থ থাকে, কোন কীটনাশক দেবেন, আর গাছে এই মুহূর্তে কোন খাবারটা দেবেন, এই প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। একদিকে দেখুন চাষি ভাই, এখানে চারা তৈরি করার জমি তৈরি হচ্ছে, মানে কিভাবে আপনারা তৈরি করবেন সেটা দেখাবো। মানে কোন কোন সার দেবেন, আর কতটা শুকাবেন, কিভাবে কি করবেন, বেডের মাপ কত হবে, সমস্ত কিছু বলছি। আর এইদিকে চারাগুলো দেখুন রেডি হচ্ছে। কেমন, এগুলো একটু আগাম, যে কারণে দেখতে পাচ্ছেন ওই বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এখানে মানে কপির যে চারাগুলো দেওয়া হতো সেই বেডের ওপরেই কিন্তু এখানে পেঁয়াজের চারাগুলো কমপ্লিট করা হয়েছে। আসুন সংক্ষেপে এবার আপনাদেরকে মাটি তৈরি, বেড প্রস্তুত এবং সার ব্যবস্থার কথা তুলে ধরি। দেখুন, প্রথমে আপনাদের মাটি তৈরি বলতে মাটিটাকে ভালো করে চাষ দিতে হবে, মাথায় রাখবেন ভালো করে শুকাতে হবে। আর মাটি শুকানোর সঙ্গে কোনো প্রকারের আপোষ করবেন না। প্রথমে আপনি টানা ফাল দিন, 2টো অথবা 3টে। মাটিটা শুকানোর পর এইবার রোটার দিন। রোটারোভেটার 2টো অথবা 3টে ব্যবহার করতে পারেন, যতক্ষণ না ঢেলাগুলো গুঁড়ো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে রোটারোভেটার দেওয়ার পর, বেডের মাপ তৈরি করার পর ওপরে আবার হাত লাঙল যেটা বলে, মানে আমাদের এখানে বিদে বলি, সেটা দিয়ে দেখুন টানা আছে মাটিটা, দেখেছেন? মানে একদিন বাদে একদিন বিকালবেলা মাটিটা এরকম বিদে দিয়ে টানলে নিচের মাটিটা উপরে আসবে, ওপরে শুকনো মাটিটা নিচে যাবে। এই দেখুন বিদে দিয়ে টানা আছে, লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কোদালও ব্যবহার করতে পারেন। এই দেখুন ওপরের মাটিটা একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কিন্তু মাটি সরালে নিচে দেখতে পাবেন এখনও কিন্তু রস আছে। তো এই যে রসযুক্ত মাটি যখন বিদে টানবেন বা হাত কোদাল দিয়ে আবার হালকা করে কোপাবেন, নিচের নরম মাটিটা উপরে উঠে আসবে। এই রকম 2-3 দিন করার পর দেখবেন টোটালি আপনার মাটিটা শুকিয়ে গেছে। এই শুকানোর ঘটনা হচ্ছে যখন বীজ ফেলবেন, যখন সেচ দেবেন, বীজের সঙ্গে পেঁয়াজের বীজ তো খুব ছোট ছোট হয়, ওই বীজের সঙ্গে এই ঢিলাটা গলে মানে বীজটা মাটির সংস্পর্শে আসবে, তখন জার্মিনেশনটা সুন্দর হবে, মাটিতে শিকড়টা ভালোভাবে ছাড়বে, আর গাছগুলো কিন্তু সবুজ থাকবে। না হলে কিন্তু ওই গাছগুলো বড় হলেও আপনার হলুদ হয়ে থাকবে, গাছে জোর দেবে না। এই দেখুন টোটাল বেড সিস্টেম, এখানে দেখুন আপনাদের দেখায়, মাঝখান দিয়ে ড্রেন কাটা আছে, দুদিকে 10 হাত আর এদিক 3 হাত করে চওড়া করা হয়েছে। লম্বা 10 হাত, 3 হাত চওড়া। এখানে 3 হাত চওড়া করার অর্থ হচ্ছে আপনার ওষুধ দিতে সুবিধা হবে। আর এই ড্রেনের মাঝখানে বসে আপনার দুদিকে যখন ঘাস বার হবে পেঁয়াজের মাঝখানে, তখন আপনি ঘাসগুলো কিন্তু তুলতে পারবেন, মানে আগাছা পরিষ্কারের জন্য আপনার সুবিধা হবে। সারের কথা বলি, দেখুন বীজ ফেলার আগে আমাদের সার ফেলতেই হবে। বেড প্রস্তুত করার পর আপনি যখন সার দিচ্ছেন, আমি 1 কাঠা জমির হিসাবে আপনাদেরকে বলছি। তো 1 কাঠা জমিতে আপনারা 15 কিলো মতো গোবরের সার, শুকনো গোবরের সার ছেটাবেন বেড যখন প্রস্তুত হয়ে যাবে। এবার ওপরে আপনি সার ছেটালেন গোবরের সার। এবার ডিএপি আপনি 1 কাঠা জায়গায় 2 কিলো মতো ছেটান। 1 কাঠা জায়গাতে 2 কিলো ছেটালেন। আর 1 কেজি পটাশ ছেটাবেন। পটাশটা একটু বেশি হলেও 1 কিলো মানে আপনার মনে হতে পারে বেশি, সমস্যা নেই, চারাগুলো শক্ত হবে। তাহলে শুধুমাত্র কি দিলেন, ডিএপি,
পটাশ আর গোবরের সার, এই 3 প্রকার সারই যথেষ্ট প্রথম অবস্থায়। 1 কাঠা জমিতে আপনি 100 গ্রাম মতো হিউমিকও ছেটাতে পারেন। বাংলাদেশে হিউমিস্টার আপনাদের ওখানে পাওয়া যায়, হিউমিস্টার দিতে পারেন, শিকড় ভালো ছাড়বে। সবশেষে আপনি 1 ইঞ্চি ডিপ করে আরেকবার বিদে টেনে দিন, তাহলে সারটা 1 ইঞ্চি মাটির নিচে, মানে মাটির সাথে মিশবে ভালো। এবার তারপরে ওপরের লেয়ারটা আপনি একটা কাঠের পাটাতন দিয়ে হালকা করে টেনে দিন, তাহলে লেবেল হয়ে গেল। এইবার লাস্টে বীজগুলোকে ছিটিয়ে দিন। আপনি শুকনোও ছেটাতে পারেন, আবার মুখটা ফাটিয়েও, মানে 1 রাত ভেজানোর পর ন্যাকড়াতে বেঁধে রেখে মুখটা যখন হালকা ফাটবে তখন আপনি ছেটাতে পারেন, তাড়াতাড়ি তাহলে জার্মিনেশন হবে। এইবার বীজ ছেটানোর পর ওপরে পাটকাঠি বেছাবেন। দেখুন বিচুলি দেবেন না, তাহলে সেক্ষেত্রে বিচুলি যখন সরাতে যাবেন ওর সঙ্গে জড়িয়ে গিয়ে আপনার চারাটা উঠে আসে বা ছিঁড়ে যায় মাথাগুলো। পাটকাঠির ক্ষেত্রে পাটকাঠির ফাঁক দিয়ে দেখবেন মাথাগুলো দেখা যাবে, তখনই আপনি পাটকাঠিটা সরিয়ে দেবেন। এবার জল দেখুন ড্রেন দিয়ে জমিয়ে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখুন। এমন লেভেলে জল দেবেন, সামান্য যদি উপরে উঠেও আসে সমস্যা নেই, খুব তাড়াতাড়ি দেখবেন টেনে যাবে। কিছু সময় এভাবে রাখবেন, ধীরে 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 বেডের ভিতরে সমস্ত মানে মাটিগুলো একদম টেনে নেবে জলটা, আর মাটিটা উপরের লেয়ার টোটালি ভিজে যাবে। আপনি সেচ দেবেন এমন কায়দায়, দেখতে পাচ্ছেন, মানে বেডের ওপরে উঠে আসা মতো হবে, উঠে গেলেও সমস্যা নেই, টেনে নেবে। 5-6 দিন বাদে আপনি দেখতে পাবেন মাটির ওপরে পাটকাঠি ভেদ করে আপনার পেঁয়াজের চারাগুলো উপরে উঠে এসেছে। পাটকাঠিগুলো তখন সরিয়ে নিন। সরানোর পর আপনার এই যে চারা দেখতে পাবেন, ওর ভিতরে কিছু ঘাসেরও জন্ম নিয়েছে। আপনি বসে বসে দুপাশে বসে ঘাসগুলো এভাবে সরিয়ে দিতে পারেন। চারাগুলো যখন খুবই ছোট থাকে, অর্থাৎ বার হওয়ার পরপরই দেখবেন ওই মাটি লেবেল করে চারাগুলো কেটে দেয়। এক ধরনের কালো পোকা, ঝিঝি পোকা এই মাটির ফাঁকে ফাঁকে থাকে, সেগুলো কিন্তু কেটে দেয় রাতের বেলায়। তো এক্ষেত্রে একদিন সন্ধ্যাবেলায় আপনারা প্রপিনেফোস সাইফারমেথ্রিন মানে প্রপিক সোপার অথবা ক্লোরোপাইরিফস সাইফারমেথ্রিন গ্রুপের প্রথম দিকে, মানে 5-6 দিনের বয়সের চারাতে আপনারা স্প্রে করে দিন একদিন সন্ধ্যায়, দেখবেন এই সমস্যা থাকবে না। পাটকাঠি সরানোর পর আপনার প্রশ্ন হতে পারে যে এই সময় কি ছত্রাকনাশক দেওয়া প্রয়োজন আছে? দেখুন, প্রথম দিকে প্লেন একটা নর্মাল ফাঙ্গিসাইড আপনারা দিন, যেটা সাব ফাঙ্গিসাইড, অর্থাৎ ম্যাঙ্কোজেব কার্বনডিজিমের মিশ্রণ আপনার ওপরে স্প্রে করে দেবেন। 15 লিটার জলে আপনি 30 থেকে 35 গ্রাম ব্যবহার করুন, করে ওপরে স্প্রে করে দিন। তো এই যে চারাগুলো দেখছেন আপনারা, এখানে মাথাগুলো দেখুন, এখন তো পূর্বেই এদের অনুকূল আবহাওয়া এখনও কিন্তু আসেনি। তো এই জমিতে যেটা দেওয়া হয়েছে 4 দিন আগে যে ফাঙ্গিসাইড, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তার রেজাল্টের ভিত্তিতে এখানে আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা দেওয়া হয়েছে সেটা আদামা কোম্পানির সোরেশ আর বায়োমাইসিন আর M45। এবার এই আদামা কোম্পানির সোরেশ এর টেকনিক্যাল কি দেখুন, আপনাদের টেকনিক্যালটা বলি। আর এই মুহূর্তে ফাঙ্গিসাইডের জন্য দুটো সেরা টেকনিক্যাল আপনাদের বলে দিই। একটা হচ্ছে এই যে সোরেশের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে পোক্লোরাজ আর টেবুকোনাজল। পোক্লোরাজ আর টেবুকোনাজল এই দুটো এই চারার জন্য, এই চারা বয়সে যে ব্লাস্ট লাগে, মাথায় যে ঝলসাগুলো লাগে, তার জন্য কিন্তু একদম বেটার। কেমন? তো চারা অবস্থায় আপনারা সোরেশ দিতে পারেন। আবার বলছি, টেকনিক্যাল পোক্লোরাজ, টেবুকোনাজল, সঙ্গে বায়োমাইসিন আর একটু M45 আঠা দিয়ে আপনারা সকালে 8টার দিকে আপনারা দিয়ে দেবেন, পাতাতে যখন জল থাকবে না। আরও একটা হচ্ছে বেটার, সেটা হচ্ছে অ্যাজোক্সট্রবিন ডাইফেনকোনাজল, যেটা অ্যামিস্টার টপ বাংলাদেশেও পাবেন, আমাদের এখানেও কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো অ্যাজোক্সট্রবিন আর ডাইফেনকোনাজল এটা কিন্তু বেটার, এটাও বেটার। আর সোরেশও বেটার। সোরেশ দীর্ঘমেয়াদী আপনার চারার উপর কোনো প্রকারের এফেক্ট ফেলে না, চারা ধীরে ধীরে বাড়তে থাকে, সুন্দর বাড়তে থাকে এবং ওদিক ব্লাস্টের জন্য দীর্ঘমেয়াদী মানে সুরক্ষা দেয়। আর তেমনই কিন্তু চারাগুলো এই যে আমাদের যে বৃদ্ধি দশা চলে, পেঁয়াজের যে বৃদ্ধি দশা চলছে, তো এই সময়ে অ্যাজোক্সট্রবিন খুব একটা উপকারী ফাঙ্গিসাইড বলতে পারেন। কোনো প্রকারের এফেক্ট ফেলে না, গাছের সবুজ ভাবগুলোও থাকে, আর সঙ্গে ডাইফেনকোনাজল আছে। তো এগুলো দিলে কি হয় বলুন তো, আপনার যেরকম পাউডারি মিলডিউ, তারপরে স্মাথ, তারপরে রাস্ট, তারপরে গোড়া পচা, এই ধরনের সমস্ত মানে অনেক ধরনের ছত্রাকের সঙ্গে এরা কিন্তু লড়াই করে। তো এই দুটো টেকনিক্যাল আপনাদের বললাম, এটা ব্যবহার করবেন। আরও দুটো ফাঙ্গিসাইডের মিশ্রণের কথা বলি। আপনারা এটা যখন দিলেন, হয় অ্যামিস্টার টপ দিলেন, না হলে সোরেশ দিলেন, ঠিক না? এবার এটা দেওয়ার পর আরও মানে 10-12 দিন বাদে তো আপনাকে আরও একবার দিতে হবে। তখন যেটা দেবেন সেটা হচ্ছে হয় ম্যাঙ্কোজেব মেটালেক্সিলের মিশ্রণ নেবেন, নাহলে ম্যাঙ্কোজেব কার্বনডিজমের মিশ্রণ নেবেন, যেটা সাফের ভিতরে আছে। আর ম্যাঙ্কোজেব মেটালেক্সিলের ভিতরে আপনার যে কম্পোজিশন, সেটা হচ্ছে আপনার রিডোমিল গোল্ডের ভিতরে আছে। তো এর সঙ্গে আপনারা থাইফনেট মিথাইল নেবেন, সব থেকে বেটার কাজ আছে, মানে খুবই সুন্দর রেজাল্ট আছে। রেজাল্টের ভিত্তিতে আপনাদের বলছি। তাহলে কি বললাম, থাইফনেট মিথাইল
প্লাস ম্যাঙ্কোজেব প্লাস মেটালাক্সিল, অথবা ম্যাঙ্কোজেব কার্বনডাজম আর থাইফোনেট মিথাইল। এর সঙ্গে আপনারা যে কোনো একটা মাইসিন দেবেন, দেওয়ার পর জমিতে আপনারা স্প্রে করবেন। এক্ষেত্রেও আপনারা বেটার রেজাল্ট পাবেন, মাথা পোড়া কিন্তু অনেক কম থাকবে। চারাগুলো যখন 15 থেকে 20 দিন বয়সের হয় তখন সবুজ ভাব চলে আসে, আর ঠিক সেই সবুজে আকৃষ্ট হয়ে আপনার মশা এবং বিভিন্ন উড়ন্ত পোকা এসে এই পেঁয়াজের কচি পাতাতে বসে এবং সেখান থেকে রস চুষে খায়। মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলায় প্রচুর কুয়াশা পড়ে, আর যেখানে রস চুষে খায় ক্ষত করে ঠিক সেইখানে কিন্তু ছত্রাক দ্বারা আক্রমণ হবে। পচা এবং পাউডারি মিলডিউ তখন দেখা দিতে পারে। এর জন্য আমাদের মশা মারার জন্য এবং উড়ন্ত চোষক পোকা মারার জন্য সবথেকে ভালো হয় ইমিডাক্লোরাপিড 17.8% এসএল, যেটা কনফিডার বায়ার কোম্পানির, বাংলাদেশেও পাবেন, এখানেও পাবেন। তাছাড়া আপনারা টাটা কোম্পানির টাটা মিডা ব্যবহার করতে পারেন। ডোজের কথা বললে প্রতি লিটার জলে 1/2 ml ব্যবহার করুন। ছোট গাছ তো 1 ml পর্যন্ত ব্যবহার করা যায়। এই যে চারা গাছগুলো দেখছেন, এগুলো তো ছোট ছোট, এখনো পর্যন্ত শিকড় কিন্তু ছেড়ে পারিনি। তো এই অবস্থায়, ছোট চারা অবস্থায় আমরা যদি ওপরে স্প্রে করি খাবারটা, তাহলে গাছে কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে। তো আপনারা চেষ্টা করবেন দানা সার বা সার এখন ছেটানোর থেকে ওপরে স্প্রে করার জন্য। মাটিতে তো সার দেওয়াই আছে, তাই না? তো আপনারা যদি এখন ওপরে যে সারটা স্প্রে করবেন, মানে যে জাতীয় খাবার স্প্রে করবেন, 4টে নাম বলছি আপনাদের, 4টে। এক হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির ক্রান্তি। এর ভিতরে আপনার 10-এরও বেশি আপনার খাদ্য আছে, মানে সমস্ত প্রকারের খাদ্যগুলো আছে। 15 লিটার জলে 30 ml ব্যবহার করুন। এর ভিতরে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, কপার, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং মলিবডিনাম, এতগুলো খাদ্য উপাদান রয়েছে। 2 নম্বর কৃষি রসায়নের পোষক সুপার, এটাও ব্যবহার করতে পারেন। ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন, এটা ব্যবহার করতে পারেন। আর ব্যারিক্সের প্ল্যান্ট চার্জার, যে নামগুলো বললাম এর ভিতরে প্রত্যেকটার ভিতরে 10-12টা করে খাদ্য উপাদান রয়ে গেছে। আর এগুলো আপনারা মানে যখন স্প্রে করবেন তার সঙ্গে অবশ্যই একটু হিউমিক নেবেন। কি নেবেন? হিউমিক। হিউমিকটা আলাদা গুলবেন, আলাদা গুলে ওই খাবারের সঙ্গে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন। আসুন কোনটা ডোজ, কোনটা কতটুকু, সেটা আপনাদের অল্প একটু বলে দিই। আর যখন ওই খাবারটা দিচ্ছেন, ট্রাই করবেন বিকালের দিকে দেওয়া, 3টের দিকে। সঙ্গে প্রত্যেকটা খাবারের সঙ্গে, মানে যে কোনো একটা যেটা আপনি ব্যবহার করছেন তার সঙ্গে রুট মিশিয়ে দেবেন, তাহলে শিকড়টা ভালো ছাড়বে। রুট আর হিউমিক শিকড়টা ভালো ছাড়াবে। আর ডাইরেক্ট ইনস্ট্যান্ট খাবারটা ওপর থেকে স্প্রে করছেন, সেটা কিন্তু গাছে পেয়ে যাবে। পরে যখন শিকড় ছাড়ছে, মাটিতে যে খাবারটা দিয়েছেন সেটা গাছ অটোমেটিক তখন নিতে পারবে। বাংলাদেশের চাষি ভাই, আপনারা হিউমি স্টারের সঙ্গে 15 গ্রাম হিউমি স্টারের সঙ্গে নুট্রাফস এল, এটা আপনারা 30 গ্রাম ব্যবহার করুন। নুট্রাফস 24 এখন ব্যবহার করবেন না। আজকের ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আর পেঁয়াজ সংক্রান্ত পরবর্তী ভিডিও আপডেট আপনাদের সঙ্গে দিতে থাকবো। ভালো থাকবেন সবাই।